আমরা পড়ার বিষয় হচ্ছে কি আলো। তো আলোর মধ্যে প্রথমেই প্রশ্ন থাকে যে আলো বিষয়টা কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি বা বাহ্যিক একটা কারণ, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। দর্শনের অনুভূতি জন্মায় মানে আমরা দেখতে পারি সেটা আর কি বিষয়টা। তাহলে সংজ্ঞা হচ্ছে আলো এক প্রকার শক্তি বা বাহ্যিক মানে বাহিরের যেটা আমরা বলি বাহ্যিক একটা কারণ, যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। আলো শূন্য মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে। পরে আমরা প্রশ্ন সম্মুখীন হয়েছি যেগুলো, সেটা হচ্ছে রে অফ লাইট অ্যান্ড বিম অফ লাইট, অর্থাৎ আলোক রশ্মি জিনিসটা কি এবং আলোক রশ্মি গুচ্ছ কি, আলোক রশ্মি গুচ্ছ কত প্রকার ও কি কি, এগুলো আমরা হয়তো মানে ম্যাক্সিমাম বিষয় কিন্তু এখানে পড়ে নিয়েছি, ছোটখাটো কয়েকটা বিষয় রয়ে গেছে। তা আমি আলোক রশ্মি এবং রশ্মি গুচ্ছ একটা বোর্ডেই দেখাই দিব, তবে তোমরা একটু সংক্ষিপ্ত পরিসরে একটু খাতায় লেখার চেষ্টা করবে। আলোক রশ্মি হচ্ছে কোনো দীপ্তিমান বস্তু, দীপ্তিমান মানে আলো কোন দিকে কিভাবে ছড়িয়ে পড়বে তা বোঝানোটা কিন্তু হচ্ছে কোনো দীপ্তিমান বস্তুর কোন বিন্দু থেকে আলো কোন দিকে যে পথে চলে বা যে রজ্জু পথে চলে সেই পথটাকে আমরা আলোক রশ্মি বলি। একটা খাঁটি বাংলায় হচ্ছে একটা দীপ্তিমান বস্তু মানে কোন একটা বস্তু সব দিকে যেদিকে কি পড়ে, যে একটা কোন দিকে কতটুকু আলোকিত করে বা কোন দিকে কতটুকু ছড়িয়ে পড়ে দেখানো, যে একটা দিক দেখানো, তা আমরা বলতেছি যে কোনো দীপ্তিমান বস্তু সেটা যেমন লাইট হতে পারে, সূর্যের আলো হতে পারে, যেটাই হোক, তাহলে বলতেছি কোনো দীপ্তিমান বস্তু কোনো বিন্দু থেকে বা এনি সোর্স অফ লাইট, তো আলো যে কোনো দিকে যে রজ্জু পথে চলে সেই পথটাকে আমরা বলবো আলোক রশ্মি। এখন আমরা এটাকে বলি সাধারণত আমরা অ্যারো চিহ্ন, যেটাকে আমরা বলি তীর চিহ্ন দ্বারা এই সরল রেখাটাকে বা আলোক রশ্মিটাকে নির্দেশ করে থাকি। তো তীর চিহ্ন আলোক রশ্মির গতির দিক নির্দেশ মানে করে। আলোক রশ্মির আমরা যে অ্যারো চিহ্নটা দিব বা তীর চিহ্নটা দিব, সেটা হচ্ছে আলোক রশ্মির গতির পথটা নির্দেশ করে থাকে। পরে আসতেছি আমরা, আমি চিত্রটা পরে দেখাচ্ছি, প্রথমে এগুলো ডেফিনেশন একটু বলে যাচ্ছি। রশ্মিগুচ্ছ, রশ্মিগুচ্ছ হচ্ছে পাশাপাশি অনেকগুলো আলোক রশ্মি, তাহলে বলতেছি পাশাপাশি অনেকগুলো আলোর রশ্মির সমষ্টিকে আমরা বলবো রশ্মিগুচ্ছ। সেটা যদি আলোর হয় তাহলে বলবো এটা আলোক রশ্মিগুচ্ছ। নর্মালি ক্লাস পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণীতে এগুলো থাকে, রশ্মিগুচ্ছ, রশ্মি রেখা, বক্ররেখা, এগুলো চতুর্থ শ্রেণীর পড়া আসলে। যদিও আমরা এখন লাইট পড়তেছি তাই বলবো এখানে রশ্মিগুচ্ছ জিনিসটা কি। পাশাপাশি অনেকগুলো রশ্মির সমষ্টিটিকে আমরা বলবো রশ্মিগুচ্ছ, আর সেটা যদি আলোর হয় তাহলে সেটা হচ্ছে আলোক রশ্মিগুচ্ছ। আলোক রশ্মিগুচ্ছটাকে আমরা বিশেষ করে এটাকে আমরা বলবো যে আলোক রশ্মিগুচ্ছ 3 রকমের হয়ে থাকে। চিন্তা করে তো 3 রকম কি কি হতে পারে। একটা হচ্ছে প্যারালাল যাবে, যেটাকে আমরা বলি, যেটা সমান্তরাল ভাবে যেতে পারে। একটা হচ্ছে প্যারালাল নয়, তাহলে একটা বিন্দু থেকে এইরকম অ্যাঙ্গেল আকারে যেতে গেল, ঠিক আছে। অর্থাৎ এটাকে আমরা বলি যে অভিসারী আর হচ্ছে অপসারী জিনিসটা এই ক্যাটাগরির হয়ে থাকে। আমি দেখাই দিচ্ছি সেগুলো। সমান্তরালটা আমরা জানি যেটাকে প্যারালাল বার্ন অফ লাইট, এটাকে বলা হচ্ছে কতগুলো সমান্তরাল। সমান্তরাল মানে দুটির রশ্মির মধ্যবর্তী দূরত্ব যদি সব সময় কি হয় ইজ ইকুয়াল হয়ে যায়, তাহলে এই রশ্মিদ্বয় পরস্পর আমরা বলি এটা সমান্তরাল। সমান্তরাল মানেই হচ্ছে কি যাদের মধ্যবর্তী বা তাদের ডিস্টেন্স সবসময় ইজ ইকুয়াল থাকে তাদেরকে আমরা সমান্তরাল বলি।
সমান্তরাল বললি যে সবসময় কি করে সরল রেখা হতে হবে এমন কোনো কথা নয়, কারণ এটা বৃত্তাকার হতে পারে। একটা একই কেন্দ্র বিশিষ্ট যখন আমি ভিন্ন রেডিয়াস নিয়ে দুটা সার্কেল বা বৃত্ত অঙ্কন করব, তখন কিন্তু এদের মাঝখানেও আমরা কি দেখতে পাই যে এরাও সমান্তরাল হতে পারে। একটা কেন্দ্র নিব, রেডিয়াস ভিন্ন নিব বা ব্যাসার্ধ ভিন্ন নিব, তখন কিন্তু এরাও কি হয়ে যাবে, মধ্যবর্তী দূরত্বগুলো সবসময় কি হবে, ইজ ইকুয়াল হবে। আমরা তাহলে বলতেছি রশ্মিগুচ্ছের মধ্যে আমরা তিন ধরনের পাইতেছি। নাম্বার 1 সমান্তরাল রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ এন্ড অপসারী রশ্মিগুচ্ছ। জাস্ট বেসিক, এটা আমি বলতেছি না যে তোমার এই অংশটা ইয়ে করতে হবে, কিন্তু আমরা এটা জানলে পরবর্তী দিকে ক্যামেরার একটা অংশ আছে তোমাদের এই অংশ, এই পার্ট, এটাও তুমি ভালো বুঝতে পারবে। আমরা সমান্তরাল রশ্মির সংজ্ঞাটা এইভাবেই দিব, কতগুলো সমান্তরাল আলোক রশ্মি নিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়ে থাকে যখন দুটি আলোক রশ্মি যখন কি হয়, বা একাধিক আলোক রশ্মি যখন একটা অপরটার কি হয় মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হয়, তখন সেইগুলোকে আমরা কি বলবো, সমান্তরাল। অভিসারী এবং অপসারী শব্দটি তোমাদের কাছে অপরিচিত মনে হয়, অপরিচিত দরকার নাই, আমি আবার বলতেছি। আচ্ছা, এটিকে আমরা যদি দেখি যে অভিসারী হচ্ছে আলোক রশ্মিগুলো যদি কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই রশ্মিগুচ্ছকে আমরা বলবো যে অভিসারী রশ্মিগুচ্ছ। আর অপসারীটা, এবং দুইটা চিত্র দেখাই দিচ্ছি বোর্ডে, আমারটা দিকে দিকে অঙ্কন করতে হবে কিন্তু নাও, তোমরা খাতার মধ্যে লিখে রাখবে যে অপসারী জিনিসটা, অপসারী আলোক রশ্মি। যদি আমরা দেখি যে কোনো বিন্দু থেকে উৎপন্ন আলোক রশ্মি, যেমন একটা সোর্স পয়েন্ট হচ্ছে এস, এস থেকে আলোক রশ্মি মানে আলোটা উৎপন্ন হয়েছে, এখান থেকে উৎপন্ন হওয়ার পরে বেরিয়ে যাচ্ছে, এই বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, তাই বলতেছি যে কোনো বিন্দু থেকে উৎপন্ন আলোক রশ্মি যদি চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে আমরা তাকে অপসারী রশ্মিগুচ্ছ বলবো। এটাকে আমরা বলবো অপসারী, অপসারী রশ্মিগুচ্ছ। আচ্ছা, আর যদি উল্টো ঘটনাটা ঘটে, উল্টো ঘটনাটা কোনটা, এটা নিয়ে আমি এরকম দিতে পারি যে নাম্বার পয়েন্ট, এটারই এই দিলাম, এই দিলাম, এই দিলাম, চতুর্দিক দিকে একটা বিন্দুতে আসলো, জাস্ট দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলবো অভিসারী। অভিসারী হচ্ছে আলোক রশ্মি গুলো যদি একটা বিন্দুতে এসে মিলিত হয়, এইগুলো এসে একটা বিন্দুতে মিলিত হয়েছে, যেন এক্সাম্পল দ্যাট এস বিন্দুতে এসে মিলিত হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো, এটাকে কি বলবো, এটা হচ্ছে অভিসারী। আগেটা কি ছিল, অপসারী, তাহলে এটা হচ্ছে কি অভিসারী। তাহলে এটা হচ্ছে অভিসারী, আর এটা হচ্ছে কি অপসারী, আর এটা হচ্ছে কি সমান্তরাল। এই সমান্তরাল রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ আর অপসারী রশ্মিগুচ্ছ। তোমরা পাশাপাশি এটাকে ইংলিশেও ইয়ে করতে পারো, বাংলা করতে পারো, আর প্যারালাল, আর এটা হচ্ছে দেখে এভাবে বই যদি পাবে, না হলে তো আর। স্যার, জি স্যার। দ্রুত স্যার অভিসারীর সংজ্ঞাটা একবার বলবেন। অভিসারী, হ্যাঁ লিখেন, আলোক রশ্মিগুলো যদি কোনো এক বিন্দুতে এসে মিলিত হয়, অভিসারী আলোক রশ্মিগুলো যদি একটা বিন্দুতে এসে মিলিত হয়, সেই রশ্মি গুচ্ছগুলোকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে। এই যে এই রশ্মিগুলোকে আমরা বলবো অভিসারী রশ্মিগুচ্ছ। অপসারীটা সেম, তুমি সাজিয়ে লিখতে পারবা। অপসারী কোনটা, কোন বিন্দু থেকে উৎপন্ন আলোক রশ্মি, এই যে কোন বিন্দু থেকে উৎপন্ন আলোক রশ্মি যখন কি হবে, চারদিকে ছড়িয়ে পড়বে, একটা বিন্দু থেকে উৎপন্ন হয় চারদিকে ছড়িয়ে পড়ে, তখন এটাকে আমরা কি বলবো, অপসারী। অনেক সময় কিন্তু
আলো পড়ানোর সময় বাচ্চারা প্রশ্ন করে, স্যার অপসারিত হচ্ছে কি, কি অবিসারিত, এগুলো কথা বুঝলাম না। কেন বুঝবে সে? সে তো বেসিকই পারে না, সে বুঝবে কেমনে করে? এই আর কি ব্যাপারটা। তারপরে আরেকটা অংশ আছে যেটা আমাদের লাগে সাধারণত এই অষ্টম শ্রেণীর জন্য লাগবে ল্যান্স, একটু অংশ লাগবে, ল্যান্সটা না, জাস্ট ডেফিনেশন বা সংজ্ঞাটা লাগবে। আর বিম্ব জিনিসটা, আসলে বিম্ব সম্পর্কে ধারণা আছে কারো? আলো যখন একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে যায় তখন দিক পরিবর্তন করার কারণটা কি? এই কারণটা হচ্ছে এই হিসাবে আমরা দেখলাম এখানে একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি, আর এই পানিটার, পরিষ্কার পানির নিচে একটা কয়েন আছে বা মুদ্রা আছে। এই মুদ্রাটাকে আমরা উপর থেকে দেখার চেষ্টা করব। চেষ্টা করার সময় দেখা যাচ্ছে দুটি আমরা আলোক রশ্মি নিলাম বোঝার সুবিধার্থে। প্রথম আলোক রশ্মিটি যদি সোজা পথে যায় তাহলে এই কয়েনটার পানির মাধ্যমে, আর এই বাঁকা পথের ক্ষেত্রে দুটি মাধ্যম আমরা যেটা পাইছি, নাম্বার 1 এন্ড নাম্বার 2, এই দুটার মধ্যে এটার ডিসটেন্সটা, অর্থাৎ এই পানি পথে যখন সোজা পথে অর্থাৎ এ বি পথে আলোটা আসে তখন পানি মাধ্যমে তার রাস্তাটা বা তার পথটা দূরে হয়ে যায়। তাই আলো এই কয়েনটাকে কাছে, অর্থাৎ ক্ষণিক সময়ে বা অল্প সময়ের কাছে পাওয়ার জন্য সে আরেকটা রশ্মি যেটা বাঁকা পথে গেল, ওই বাঁকা পথে এই দিক থেকে লম্বা বরাবর যখন আসে দেখা যাচ্ছে পানি পথে তার রাস্তা বা তার পথ কম হলেও কাছে পাওয়া যাচ্ছে কয়েনটাকে। তাই সে কি করবে, এই রাস্তা অর্থাৎ এ বি পথটাকে অ্যাভয়েড করে এ ডিসি পথে চলে যাবে। আর এ ডিসি পথটাই হচ্ছে এ বি পথ, দুটার মধ্যে এটা হচ্ছে সরল পথ আর এটা হচ্ছে বক্র পথ। অতএব আমরা বলতে পারি আলো যখন এক মাধ্যম থেকে অন্য এক মাধ্যমে প্রবেশ করে নির্দিষ্ট বিন্দুতে পৌঁছার জন্য সে দিক পরিবর্তন করে, সুতরাং প্রমাণিত। ঠিক আছে, আদনান বাসা, জি স্যার। বুঝতে পারিয়াছেন আপনি? ইয়েস স্যার। ওকে, মাসিয়াত। জি স্যার। স্যার। হ্যাঁ, মাসিয়াত একটু কষ্ট হচ্ছে কারণ মাসিয়াত এই ক্লাসগুলো করে নাই। এন্ড ওয়াসিফ? ইয়েস স্যার। তাহলে এটাই হোমওয়ার্ক থাকবে স্যার, স্যার। লেন্সের সংজ্ঞাটা। ল্যান্স হচ্ছে, লেখো, দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা, একটু দ্রুত লিখবে, পরবর্তী ক্লাসে আবার 5 মিনিটস আছে অনলি। দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় ল্যান্স। দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় ল্যান্স। ব্যাপারটা হচ্ছে একটু যদি আমরা দেখি, এই হচ্ছে একটা গোলক, এই একটা গোলক, দুইটা গোলকের পৃষ্ঠ, পৃষ্ঠ মানে উপরিভাগ, যখন আমরা কি করব, সীমাবদ্ধ করে ফেলবো। এক্সাম্পল, এই দুটাকে পৃষ্ঠ নিয়ে সীমাবদ্ধ করলাম, আর এটাকে কাল্পনিক হিসেবে রেখে দিলাম, রেখে দিলাম। সুতরাং এটা হচ্ছে একটা। আরেকটা যদি আমি এইভাবে নিই, এই হচ্ছে একটা গোলক, এই হচ্ছে আরেকটা গোলক, দুইটা গোলকের পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ, আর এই যে এই গোলকের পৃষ্ঠ হচ্ছে এটা, এই গোলকের পৃষ্ঠ এটা, বাকিগুলোকে আমরা কাল্পনিক হিসেবে রেখে দিলাম। যদি কোনো একটা রশ্মির মধ্যে এরকম ফোঁটা ফোঁটা থাকে তাহলে এটাকে কল্পনা করবো। তাহলে এই হচ্ছে একটা মানে লেন্স, এই একটা লেন্স। বোঝা গেল যে দুইটা গোলীয় পৃষ্ঠ দ্বারা যখন সীমাবদ্ধ হবে, হয় এরকম নয় এরকম। আর এটা যদি একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হয়, মানে এটার ভিতরে যদি আলো যাইতে পারে, তাহলে এটাই হবে একটা লেন্স। তাহলে এই হচ্ছে এটাকে আমরা বলি লেন্স। লেন্স দুই প্রকার, এটা হচ্ছে উত্তল আর এটা হচ্ছে অবতল। প্রশ্ন হচ্ছে লেন্স কি? দুইটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। লেন্স প্রধানত দুই প্রকার, উত্তল লেন্স এন্ড অবতল লেন্স। বাকিটা আমরা আগামী দিন ক্লাসে পড়বো। সবাই ভালো থাকে, সুস্থ থাকবে। কেমন আজকে ইভিনিং।